আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অনেক দিন পর আবার আপনাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত হলাম। এটা সম্ভবত 2 মাস হয়ে গেছে, 2 মাস অতিক্রম করে ফেলেছে আমি সর্বশেষ লাইভে এসেছিলাম। তো এতদিন আমার ব্যস্ততার কারণে আমারও সুযোগ হয়নি লাইভে আসার। আজকে আবার সুযোগ হলো, তাই আপনাদের সাথে যুক্ত হলাম লাইভে। আজ 10ই জানুয়ারি। আজকের দিনটি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, খুবই তাৎপর্যপূর্ণ দিন। 2024 সালের আজকের এই দিনে 10ই জানুয়ারিতে আমি বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম। আনুষ্ঠানিকভাবে আমি দলটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম। আজ তার 1 বছর পূর্ণ হয়েছে। দলের সব নেতা, কর্মী, অনুসারী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক সহ সংশ্লিষ্ট সবাইকে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট একটি রাজনৈতিক সংগঠন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন, অন্যতম একটি রাজনৈতিক দল। দলটি নবীন হলেও এর কার্যপরিধি বিশাল। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অবৈধ, অসাংবিধানিক, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কাজ করে এসেছে। অবৈধ, স্বৈরাচার আওয়ামী সরকারকে এদেশে রাষ্ট্র ক্ষমতা থেকে চিরদিনের জন্য হটাতে সক্ষম হয়েছে, তাদেরকে দেশ ছাড়া করতে সক্ষম হয়েছে, বাড়ি ছাড়া করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টে দেখিয়ে দিয়েছে প্রতিষ্ঠার মাত্র 6 মাসের মধ্যেই একটি অবৈধ, স্বৈরাচার, অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে কীভাবে হটাতে হয় সেটা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট তার প্রতিষ্ঠার 6 মাসের মধ্যে সেটা দেখিয়েছে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট প্রতিষ্ঠার 1 মাসের মধ্যে অবৈধ, অসাংবিধানিক, অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সরকারের বিরুদ্ধে তার পতন আন্দোলন ঘোষণা করে এই এক পর্যায়ে 5ই আগস্ট ওই অবৈধ আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। 2024 সালের 7ই জানুয়ারি আওয়ামী লীগ যখন একতরফা নির্বাচন করে, ওই নির্বাচনে তারা সালের 7ই জানুয়ারি যখন তারা একটা একতরফা নির্বাচন করে, ওই একতরফা নির্বাচনে এদেশের জনগণ অংশগ্রহণ করেনি, জনগণ ভোট কেন্দ্রে যায়নি, ভোট দেয়নি। অবৈধ,
অবৈধভাবে ক্ষমতা অবস্থানকারী এবং অবৈধভাবে বারবার অনৈতিক পন্থায় ক্ষমতার স্বাদ গ্রহণকারী আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে জনগণ ভোট দেয়নি। যা ভোট দেওয়া হয়েছিল সেটা কেবল নামমাত্র এবং সেটা অতি নগণ্য। আর সেই ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত রেখেছিল বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। এটা তার আত্মপ্রকাশের আগেই, যখন আমরা অনানুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিলাম। আপনারা জানেন, এই স্বৈরাচার আওয়ামী সরকারের কারণে আমরা আমি আমার সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারছিলাম না। তো নির্বাচনের পর 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পর আমি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে সক্ষম হই। তবে এর আগে আমার অনানুষ্ঠানিকভাবে সেটা প্রচেষ্টা ছিল। আপনারা জানেন, আমার অনানুষ্ঠানিক প্রচেষ্টা হচ্ছে 12 ডিসেম্বর। সেটা নিয়ে অনেক কিছু আছে। এই 12 ডিসেম্বরটাকে আবার স্মার্ট দিবস নাকি ঘোষণা করা হয়েছিল, যেটা আবার বাতিল করা হয়েছে। এটা আপনারা অনেকে হয়তো জানেন, বোঝেন কেন করা হয়েছিল, কীভাবে করা হয়েছিল। দেখ, এটাও তাদের একটা পলিসি ছিল, জনগণের চোখে তুলা দিয়ে আবার ক্ষমতা থাকার, জনগণের সহজ সরল মনকে নিয়ে চিনিমিনি খেলার একটা মানে কি নেতিবাচক পলিসি ছিল আর কি। যাক, আমি যেটা বলতে চেয়েছিলাম, 2024 সালের 7 জানুয়ারি যখন আওয়ামী লীগ একটা একতরফা নির্বাচন দেয়, যেখানে নির্বাচন যদিও আমার আহ্বানে জনগণ ভোট কেন্দ্রে যায়নি, ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, তারপরেও যখন ফলাফল ঘোষণা হয়ে যায়, একটি যেনতেন প্রকারে ত্রুটিপূর্ণ ফলাফল ঘোষণা করে ফেলে 300টি আসনেরই, তখন কিন্তু দেশের প্রত্যেকটা মহল থেকে ভয়ে কুপকাত ছিল। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট যথাযথভাবে সৎ সাহসের সাথে এই অবৈধভাবে ক্ষমতা অবস্থানকারী এবং বারবার অনৈতিক পন্থায় ক্ষমতার স্বাদ গ্রহণকারী আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে। আমরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার মাধ্যমে জানিয়ে দিই, আমরা এই নির্বাচন মানব না। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট তার অবস্থান স্পষ্ট করে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এই নির্বাচন অবৈধ হয়েছে। আমরা এই নির্বাচন মানি না, আমরা এই নির্বাচন মানব না। শুধু তাই নয়, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট সেটাও ঘোষণা করেছিল সশস্ত্র চিত্তে যে আমরা এই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সংসদ গঠিত হয়, সেই সংসদ আমরা মানব না, এবং এই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সংসদ গঠিত হয় এবং এই সংসদ থেকে যদি কোনো সরকার গঠন করা হয়, তাহলে আমরা সেই সরকারকেও মানব না। আমরা সেই সাথে সেটাও ঘোষণা করেছিলাম, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট সেটাও ঘোষণা করেছিল যে এই অবৈধ সংসদকে কেউ মানবেন না। যে সংসদ গঠিত হয়েছিল, এই সংসদকে কেউ মানবেন না, এবং এই সরকার গঠিত হওয়ার পরে আমরা সাথে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়েছিলাম যে এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে আপনারা কেউ মানবেন না, মানা যাবে না, তাদেরকে মানা ঠিক হবে না। দেশের জনগণ বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টের আমার আহ্বানে সাড়া দিয়েছিল, তাদেরকে মানা থেকে বিরত থেকেছিল। সম্মানিত বন্ধুগণ, প্রিয় দেশবাসীগণ, আপনারা জানেন 7 জানুয়ারির একটি অগ্রহণযোগ্য প্রার্থনামূলক নির্বাচন করার পরে 11 জানুয়ারি যখন সংসদ থেকে সরকার গঠন করা হয়, সেই সরকার গঠন করার পর থেকে শুরু হলো নতুন এক অধ্যায়, যেখানে জনগণের প্রতি আমার আহ্বান ছিল যে আপনাকে মানবেন না, এবং সেটা নেতিবাচক দিক সম্বন্ধে আমি দেশবাসীকে পাঠাতে সক্ষম হয়েছিল। দেশবাসী আমার আহ্বানে সাড়া দিয়েছিল। তারপরে তারা বিভিন্ন নাটক তালবাহানা শুরু করে, তাদেরকে পৃথিবীর কোনো রাষ্ট্রই তাদের সাথে একত্রতা ঘোষণা করছিল না। এক পর্যায়ে বিভিন্ন কৌশলে তারা একটা স্বীকৃতির আশ্রয় নিয়েছিল। তারা নাকি বলছিল তাদের সরকারি স্বীকৃতির প্রয়োজন, এবং সেটাকে মার্কিন স্বীকৃতি সহ অন্যান্য স্বীকৃতির প্রয়োজন। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এই ধরনের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি সৃষ্টিকারী এই ধরনের সরকারি স্বীকৃতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে। আমরা এই সময়ে ওই অবৈধভাবে ক্ষমতায় অবস্থানকারী, অবৈধভাবে ক্ষমতায় গিয়ে অবৈধভাবে সরকার গঠনকারী আওয়ামী লীগ সরকারের যে এজেন্ডা ছিল একটা, যে আমরা বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক রাষ্ট্রের স্বীকৃতি গ্রহণ করব, এবং সেই স্বীকৃতি অনুযায়ী আমরা 5 বছর মেয়াদ অতিক্রম করে ফেলবো। এবারও তাদের যে কৌশলটা, মানে খারাপ যে একটা অপকৌশল ছিল, আমরা সেই কৌশলটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমি এই নিয়ে আমার বারবার আমার স্ট্যাটাস রয়েছে, এবং আমি লাইভে এসে বলেছি বিভিন্ন সময়ে যে আমরা এ সকলের বিরুদ্ধে তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। সম্মানিত বন্ধুগণ, বিশ্ব
বিশ্ববাসী আমার আহ্বানে সাড়া দিয়েছিল। বিশ্বের কোনো রাষ্ট্রই আর তাদেরকে স্বীকৃতি দেয়নি, সরকার বলে স্বীকৃতি দেয়নি। আমার যুক্তির কাছে তারা, আমি সেটাই বলবো, অনেকে তারা সেটাকে হারও মেনেছিল। কারণ একটা স্বাধীন রাষ্ট্রের সরকারকে অন্য রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া, সেটা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি, আঘাত। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পালন সেটা বিবেচনা করে আমরা দেশের জনগণকে, দেশবাসীকে সেটা বোঝাতে সক্ষম হয়েছিলাম। আমরা সফল হয়েছি। এই অবৈধভাবে ক্ষমতা বসে আওয়ামী লীগ সরকারকে যখন পৃথিবীর কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি, তারা, আমি যতটুকু বুঝতে পেরেছি, তারপর থেকে তারা আপনা আপনি একটু দুর্বল অবস্থায় ছিল। তারপর থেকে নতুন এক খেলা শুরু করলো, একের পর এক তারা কূটকৌশল পরিবর্তন করতে শুরু করলো। কিন্তু আমরা থেমে থাকিনি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট থেমে থাকিনি। আমরা তাদের সেই অপকৌশলগুলো বুঝতে সক্ষম হয়েছিলাম এবং আমরা সেই সবকটা অপকৌশলকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। এক পর্যায়ে মিয়ানমারের অভ্যন্তরীণ কুন্দল শুরু হলো। এই নিয়ে দেশবাসীকে চুপ রাখার চেষ্টা করা হলো। আমি সিদ্ধান্ত মোটামুটি আমার এক পর্যায়ে ছিল যে আমি এবার আন্দোলন ঘোষণা করে দেবো, কারণ 1 মাস হয়ে যাচ্ছে। আমার টার্গেটটা ছিল এরকমই যে কিছুদিনের মধ্যে হয় যাতে পতন হয়ে যায়। 3 মাসের মধ্যে একটা টার্গেট ছিল। কারণ তারা তো দেশবাসীদেরকে নির্বাচিত করেনি, তারা কয়েকজন মাত্র ভোট দিয়েছে। সেই সকল ভোটের মাত্র ভোট পড়েছে মনে করে 2%। তারা ফলাফল দেখেছে কি মোর দেন 50% আর লেস দেন 50% এরকম। আপনারা জানেন তো ভোটের হারটা 41 কত % দিয়েছিল ফলাফল, এরকম এসেছিল। কিন্তু জনগণ তো দেশবাসী ভোট দেয়নি। তারা জানতের প্রকারে একটা তড়িঘড়ি করে একটা নির্বাচনী ফলাফল তারা প্রকাশ করে ফেলে, যে ফলাফলের মধ্যে সরকারটা গঠন করেছে, এখানে তাদের সরকারকে অবৈধ হয়েছে, যেটা সংবিধান বিরোধী, আইন বিরোধী, নৈতিকতা বিরোধী অবশ্যই বটে। আমরা সেই সরকারকে মেনে না, দেশের জনগণ মেনে নেয় নাই। তো তাদের পরাজয় তো আপনারা দেখেছেন, জানেন। তারপর যখন মিয়ানমার অভ্যন্তরীণ কুন্দলে নাটক শুরু করলো, তারপর যখন আমি সেটাকে প্রতিহত করে আমি যেটা বুঝতে পারি যে আমি আন্দোলনটা ঘোষণা করতে না পারি, সেই জন্যই তারা এই ধরনের কৌশল খেলছে দেশবাসীকে দামিয়ে রাখার জন্য। কারণ সে নতুন মাত্র একটা সরকার গঠন করেছে, সে সরকারকে নতুন করে রানিং করার জন্য বিভিন্ন চেষ্টা করছিল। আমি সেটা বুঝতেছিলাম, তখন আমি ঢাকায়। তো আমি এটা বলি, আমি এখন ঢাকার বাইরে, আপনারা জানেন যে বিভিন্ন কারণে। কারণ আমি তো আবার এই যে অবৈধ অসাংবিধানিক ইউনিট সরকার যে সরকার গঠন করেছে, আমি তারও বিরুদ্ধে অবস্থা নিয়েছি এবং আমি সেক্ষেত্রে সক্ষম হচ্ছি। আপনাদেরকে নিশ্চিত করছি, অচিরে আমরা তাদেরকে পরাজিত করতে সক্ষম হব, প্রস্তাব করতে সক্ষম হব এবং এই দেশের জনগণের কাঙ্ক্ষিত সরকার গঠন করতে সক্ষম হব। ইনশাল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হব, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, কায়েম করতে সক্ষম হব, কায়েম রাখতে। যাক, তারপর আমি 4 ফেব্রুয়ারি ওই অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক ভিডিও বার্তায় অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পতন আন্দোলন ঘোষণা করি। যখন আমি আন্দোলন ঘোষণা করেছিলাম, আমি এর ব্যাপারে এর আগে একটা লাইভে বলেছিলাম, তখন আপনারা মিলিয়ে দেখবেন আমার 4 ফেব্রুয়ারি যে ভাষণটার সাথে সাথেই মিয়ানমার অভ্যন্তরীণ কোন্দল না তেমন দেখা যাচ্ছিল না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে। সেটা যখন চাপা পড়ে গেল, ঠিক তখনই আরেকটা ঘটনা ঘটে গেল। ঢাকার কাচ্চিবাই রেস্টুরেন্টে আমি একটা রেস্টুরেন্টে অগ্নিসংযোগ, সেখানে বেশ কিছু মানুষের মৃত্যুবরণ আমরা দেখেছি, লাশ পড়েছে, আমরা সেটা দেখেছি। এই যে বেশ কতগুলো নাটক আমরা তখন এটা উপলব্ধি করে, ওটারও আমি এটা তো আমার কাছে তখন এই ধরনের কোনো দালিলিক প্রমাণ আসেনি, তাকে আমি স্পষ্ট ভাষায় বলতে পারতাম। তবে যাই হোক, আমাকে যেটা বলা যাচ্ছে সেটা বলছি যে ঠিক যখন ওটার দামাচাপা দেওয়া হয়ে গেল আমার আন্দোলন ঘোষণার পর ভিডিও বার্তার মাধ্যমে, তখন ঠিক আরেকটা ঘটনা ঘটে গেল। ঢাকার একটা রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ঘটলো, সেখানে অনেক মনে ঘটলো, সেখানে দৃষ্টিপাতটা মোটামুটি ওইদিকে সরে গেল। আমি যদি বলছি যে এখানে তাদেরই সেখানে মানে জড়িত থাকা আছে, আমরা মনে করি। এটাকে যদি আমরা যত তথ্য প্রমাণ পাই, আমরা তাদের বিরুদ্ধে যত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো আমার যে আন্দোলন ঘোষণাকে দমিয়ে রাখার জন্যই তারা একটা নাটক সাজিয়েছিল, যে এটাকে করার জন্য, স্তব্ধ করে রাখার জন্য, যাতে আমার আন্দোলনের প্রতি দেশে দৃষ্টিপাত না আসে, বরং দৃষ্টিপাত চলে যায় একটা অগ্নিসংযোগের দিকে। ঠিক হয়েছিল, তাই মোটামুটি ভালো একটা দৃষ্টিপাত চলে গেছিলো ওই অগ্নিসংযোগ। এবং আমি নিজেও সেটা নিয়ে অনেক কথা বলেছি, বিভিন্ন সময় অনেক কাজ করতে হয়েছে। তারপর তো এত কিছু নাটক করার পরেও কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত করতে সক্ষম হয়নি। আমি যখন একের পর এক বিষয় মেনে নিয়ে আমি ভিডিও বার্তা দিচ্ছি, লাইভ করছি এবং আমি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছি, শেষ পর্যন্ত আমি আমার আন্দোলনকে অহিংস আন্দোলন ঘোষণা করলাম। এক পর্যায়ে জুন মাসে যখন তারা
বাজেট প্রস্তাবন করলো, বাজেট যখন উপস্থাপন করতে যাচ্ছে আমরা তখনই সেটা বিরোধিতা করে আসছি যে আমরা এই অবৈধ সরকার প্রতি কোনো বাজেট মানব না, এবং এই অবৈধ সরকার এবং অবৈধ সংসদ থেকে যে বাজেট, যদি কোনো বাজেট পাস হয় তাহলে সেই বাজেট অবৈধ হবে এবং দেশের জনগণ এবং আমরা এই বাজেট মানব না, কার্যকর হতে দিব না। তো আমরা তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও জুন মাসে তারা বাজেট সংসদে পেশ করে এবং পাশ করে ফেলে। মহামান্য রাষ্ট্রপতি আমাদের প্রচণ্ড বিরোধ থাকা সত্ত্বেও, যত যুক্তি থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিয়ে দেয়। তখন সেই বাজেট কার্যকর, মানে বাজেট কি অ্যাডমিনিস্ট্রেটিভলি সেটা হয়ে যায়, বাজেট পাস হয়ে যায়। কিন্তু তারপরে 1 জুলাই, আপনারা জানেন 30 জুন সে বাজেটটাই হয়। তো 1 জুলাইতে কার্যকর হওয়ার কথা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভলি, এখন এটা লস দ্য কান্ট্রি। তো আমি 1 জুলাই যখন আমার আর কোনো স্কোপ ছিল না যে সব দিকে তার বিরোধিতা করা সত্ত্বেও তারা বাজেটটা পাস করে ফেলছে, তখন আমি বললাম যে আমি বাজেটটা সমাজে কার্যকর হতে দিব না। ঠিক তারপর থেকে কিন্তু মোটামুটি অন্য একটা আন্দোলনের সূত্রপাত ঘটে যায়। হ্যাঁ, যে মোটামুটি রাস্তায় জনগণ, আমার এর মধ্যে আমি জুন মাসে একবার বলেছি যে আমি জনগণকে নিয়ে রাস্তা নিয়ে পড়বো। তো আমার দল কিন্তু এই ধরনের ভূমিকাটা পালন করেছে। তারপর জুলাই থেকে তারপরে কোর্টের একটা রায় হলো যে কোটা কথা বাতিল নেই। হ্যাঁ, এই রায়ের পর তারপর ছাত্র জনতা আমার রাস্তায় নেমে আসে এবং এক পর্যন্ত 5 আগস্ট ওই অবৈধ আমলের সরকারকে হটাতে সক্ষম হয়। এখানেও তারা একটা প্রতারণা করেছে। প্রতারণা জনগণের চোখে দুলা দিয়ে পদত্যাগপত্র জমা না দিয়ে আমাদের সেটাই বলতে হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি এখন বলছে পদত্যাগপত্র নিয়ে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই এবং সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ পদত্যাগপত্র শো করতে পারছে না, আমাদের কাছে কারোর কাছে শো করতে পারছে না। তার আমাদের সেটাই বলতে হচ্ছে যে সে তো পদত্যাগ না করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটার জন্য তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে গেছে। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এদেশের জনগণের একটি কাঙ্ক্ষিত রাজনৈতিক দল, প্রত্যাশিত রাজনৈতিক দল। এদেশের জনগণের সবচেয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। এদেশের জনগণের যদি কাঙ্ক্ষিত প্রত্যাশিত রাজনৈতিক দলকে একটি হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেই দলটি হলো বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। এই দলটি সম্পূর্ণ স্বরাষ্ট্রপন্থী রাজনৈতিক দল, এদেশের জনগণের কল্যাণের লক্ষ্যে গঠিত রাজনৈতিক দল। আমরা নিজেরাই দেশের জনগণ, নাগরিক। এই দলের সদস্য, কর্মী, ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী, সমর্থক যারা আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন, ইভেন এছাড়াও অন্যান্য শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে, তারা সকলের কল্যাণের লক্ষ্যে গঠিত রাজনৈতিক দল। আমরা যেমন দুষ্টের দমন করি, ঠিক আমরা শিষ্টের লালনও করি। এটা হচ্ছে আমাদের অন্যতম একটি পলিসি। আমাদের অন্যতম একটি পলিসি হচ্ছে কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করলে সে ভালো কাজ অনুযায়ী সে প্রাপ্য সুযোগ সুবিধা পাবে। আর সে যত বড় মাপের ব্যক্তি হোক না কেন, সে যদি কোনো ফল্ট করে তার ফল্ট অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, যত পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং সেটা যদি উপযুক্ত আদালত কর্তৃক ভোগ করতে হয়, কোনো পদক্ষেপ গ্রহণ করতে বা সাজা প্রদান দেওয়াতে হয়, তাহলে সেটাও করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট আমরা সেটা করে আসছি। যাক, আজ আমার দলের 1 বছর পূর্ণ হলো। আমি খুবই খুশি। হাঁটি পাপ্পা করে আমার দলটি 1 বছর পূর্ণ করেছে আজ তার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। যাক, বিভিন্ন কারণে আমি আনফর্চুনেটলি আমি কোনো কর্মসূচি দিতে পারি নাই, কোনো প্রোগ্রাম করতে পারি নাই। আপনারা জানেন যে অবৈধ আমলি সরকারকে যদিও আমরা হটিয়েছি, কিন্তু তাদের অনেক দূষররা এখনও রয়ে গেছে এই দেশে, যারা বিভিন্নভাবে আমাদেরকে দামিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আপনারা জানেন আমি অলরেডি ঢাকা থেকে চলে আসছি, আমি ঢাকার বাইরে আছি এখন। তো ঢাকা ছাড়ার পেছনেও আমার তো সর্বশেষ কয়েকটা ভিডিও দেখবেন যে আমি মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বেশ কয়েকটা ছাত্র সংগঠন আন্দোলন করছিল, আমি তাদেরকে দমাতে সক্ষম হয়েছিলাম বিভিন্ন ভাষণের মাধ্যমে। তারপর কি জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের এখন খুব বেশ কয়েকজন আছে, বেশ করে আহ্বায়ক তাদের, এবং নাগরিক কমিটি নামে একটা সংগঠন আছে, সেটার আহ্বায়ক নাকি সভাপতি। তো তাদের যৌথ একটি ঘোষণা ছিল যে সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক নামে একটা ঘোষণা ছিল। সেই ঘোষণাকে বিরুদ্ধে আমার যথাযথ অবস্থান ছিল, আমি সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছি, তারা সক্ষম হয়নি। সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক নামে কোনো প্রক্লেমেশন করতে তারা পারেনি, যা আমার যথাযথ পদক্ষেপের মাধ্যমে সেটা সক্ষম হয়েছে। তো বিভিন্ন কারণে আমার ঢাকা ছাড়তে হয়েছে, আমি ঢাকা থেকে চলে এসেছি, ঢাকার বাইরে আছি।
তো যাই হোক, আমি শুধু আজকে তো 2 মাস পরে আমি সুযোগ পেলাম লাইভে আসা। আজকে শুধু আমি সেটাই বলছি, আমার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। না হয় আমি আজকে হয়তো লাইভে আসতাম না। তো প্রতিষ্ঠা বার্ষিকী দেখলাম, ভাবলাম যে তাহলে ঠিক আছে আজকে একটা লাইভে তাহলে করি। কানেকশন লস হয়ে গেছিলো, এখন আবার ঠিকভাবে আসছে। যাক, আমি যেটা বলছিলাম যে সে নিজে, আমি শুনেছি যে বলেছে যে তার উপর 150 মামলা। তো আমি যতটুকু জানি, যাক তার উপর আমার কাছে এক্সাক্ট কোনো নেই, সেই বিষয়ে ইনফরমেশন নেই। তো 200 মতো মামলা হতে পারে যতটুকু জানি। তো সে শাখার মামলা থাকলে ফেস করতে হবে, সেই মামলা 200% সে শাখা পাবে। ঠিক আছে, এখন ইউনিট সরকার তো তার চেয়ে বড় বৈধ সরকার, তার বিরুদ্ধে মামলা এখনই দেওয়া যাবে না এমন দেখছি না। আমরা চেষ্টা করছি, আমরা এখনই যে মামলা দেওয়া যায় কিনা এটা আমরা ভাবছি, এবং আমার নেতা কর্মীদের নির্দেশনা হচ্ছিল আপনারা এখনই তাদের বিরুদ্ধে মামলা শুরু করে দিন, যত আইনি পদক্ষেপ গ্রহণ করেন। ঠিক আছে, এরকম নির্দেশনা শেখ হাসিনা সরকারের ভিতর ছিল। তো সক্ষম তেমন কোনো সম্ভব হচ্ছিল না যখন তারা ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতা ছাড়া পরপরই আমরা সেটা সক্ষম হই। আমি দেখেছি যে পত্রপত্রিকা আসছে প্রায় 150 উপরে মামলা হয়েছে। ঠিক আছে, তো এই সরকারের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের যেহেতু অবৈধ সরকারের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পদক্ষেপ আছে, তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং শুধু মামলা দিতে হবে না, মামলা কার্যকরতে মামলা অভিযোগকারীকে সাজা দিতে হবে, আর অন্যান্য পদক্ষেপ থাকতে হবে, সে পদক্ষেপ আমরা আছি। তো এখন থেকেই আপনারা সেটা নিভাবেন, এবং যেখানে মামলা দেওয়া দরকার অবশ্যই মামলা এখানে দিয়ে দিন। তারা তো সম্পূর্ণ অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার, তাদের তো আর আওয়ামী লীগ সরকারের তো তাদের অবস্থান দুর্বল অবস্থান, সেটা বোঝার কোনো অপেক্ষা রাখে না, আপনারা জানেন, বোঝেন। যাই হোক, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি নামে দুটি সংগঠন, তারা অনেক কর্মকাণ্ড করছে। তার মধ্যে একটি অ্যাক্টিভিটিস হচ্ছে তারা রাষ্ট্রদ্রোহ বিভিন্ন অপরাধে জর্জরিত। তারা, আমি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিলাম, আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম, তারা দ্য প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক নামে যে প্রক্লেমেশনটা তারা দিতে চেয়েছিল, সেটা সংবিধান বিরোধী, সংবিধান অবমাননা, রাষ্ট্রদ্রোহিতার সামিল। তো এই ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি, আমরা ভবিষ্যতেও আমাদের এখনও পদক্ষেপ আছে, এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ তাদের বিরুদ্ধে থাকবে, গ্রহণ করা হবে। আইনানুগ দৃষ্টান্তমূলক সাহায্য অবশ্যই তাদেরকে ভুগতে হবে। তো আচ্ছা, আজকে লাইভে আসার আমার আরেকটি পেছনের কারণ হচ্ছে, তো যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, আমি মূলত প্রতিষ্ঠা বার্ষিকী বলে কি এসেছি আজকে লাইভে। তো এরপর আমি একটা বিষয় ভাবছিলাম যে বিষয়টা ভাবা যায়, আসা যায় কীভাবে লাইভে। সেটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এখন সম্প্রতি কয়েকদিন ধরে, বোধহয় 1 সপ্তাহ 15 দিন হয়ে যাবে, 1 সপ্তাহ 15 দিন ধরে একটা বিষয় আমি দেখছি খুবই, যে বিষয়টা নিয়ে খুবই মাতামাতি হচ্ছে। এটা হচ্ছে তারা নাকি জুলাই ঘোষণাপত্র নামে একটা ঘোষণাপত্র দিতে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, তোমরা তো এখনই আমার কাছে হার মেনে গেলে। আমি সেটাই বলবো। তো পড়াশোনা করেছো, কেউ কি আবার তোমাদের অনেকে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছো। তো কথা হচ্ছে, তোমরা, আমি তো বলা শুরু করার আগে তোমরা মানে কি হার মানতে শুরু করে দেবে, আমি সেটা জানি। আমি সেটা বলা শুরু করলাম, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে। বিপ্লব হয়ে গেছে, সে বিপ্লব, যদি আমরা সেটাকে বিপ্লব হিসেবে বিবেচনা করি না, তোমরা মনে করে বিপ্লব, তোমাদের ধারণা মতো আমি বলি বোঝানোর জন্য, যে তোমাদের যে বিপ্লব তোমরা বলছো, সেই বিপ্লব জুলাই হয়ে গেছে, জুলাই আগস্টে হয়ে গেছে। সেই জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র তোমরা এখন কীভাবে দেবা? এটা কী করে সম্ভব? হাউ ক্যান বি পসিবল ইট? তোমরা ইতিপূর্বে আমার কাছে হার মেরেছ, তোমরা সেকেন্ড প্রক্লেমেশন রিপাবলিকের সিদ্ধান্ত নিয়েছে, সেটা থেকে সরে আসতে বাধ্য হয়েছ, পারোনি। পারবে বা কী করে? আমরা তো দেশের পক্ষে, সত্য ন্যায়ের পক্ষে, আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না। আমরা সদা সর্বদা ন্যায়ের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে থাকবে। আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না, আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। এটা সম্পূর্ণ অসাংবিধানিক, রাষ্ট্রদ্রোহ অপরাধ, রাষ্ট্রদ্রোহিতার সামিল, সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক। এখন তোমরা আরেকটা করতে যাচ্ছ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছ। সেটা হচ্ছে কত বড় একটা জঘন্য কর্মকাণ্ড, আমি না বললে হয়তো বুঝবা না, নাকি সংশ্লিষ্ট স্পেশালি
দেশের নাগরিক আপামর জনসাধারণের উদ্দেশ্যে, যে আপনারা হয়তো এখন বুঝবেন, আপনারা আগে অনেকে বুঝতে পারে, তবে আমি বললে আরও ভালোভাবে বুঝবেন আমি আশা করতে পারি। যে আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল 1971 সালে 24শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক। তারপর 27শে মার্চ তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান কর্তৃক একটা স্বাধীনতার ঘোষণা এসেছিল। সেদিনে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে বিবেচনা করে এবং জিয়াউর রহমানকে দ্বিতীয় ঘোষক হিসেবে বিবেচনা করে। বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল, আমি আমার বৈশিষ্ট্যবাসীগুলোকে আবার ঘোষণা করছি সশস্ত্র চিত্তে, যে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষক হলো জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং দ্বিতীয় ঘোষক হলো জিয়াউর রহমান। পার্টি সেটাই বিবেচনা করে, সেটাই বিবেচনা করবে। কিন্তু কথা হচ্ছে আমাদের যে বাংলাদেশটা, সেটা অনেক ত্যাগ তিতিকার পর, সংগ্রামের পরই দেশটা অর্জিত হয়েছে। সর্বশেষ 1971 সালে মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাস 9 দিন রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ অর্জন করেছি। পৃথিবীর বুকে একটি স্বাধীন বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অবদান করতে সক্ষম হয়েছে। অনেক তাজা রক্তপান সেখানে ঘটেছে। 30 লক্ষ, যেটাকে আমরা বিবেচনা করি, 30 লক্ষ শহীদ সেই সংগ্রামে হয়েছিল। 30 লক্ষ মানুষের রক্ত সেখানে দেওয়া হয়েছিল এই দেশটা অর্জন করার জন্য। এটা কিন্তু সামান্য ব্যাপার নয়, বিশাল একটা ব্যাপার। একটি দেশ অর্জন করা, একটি দেশ তৈরি করা, একটি দেশ প্রতিষ্ঠা করা, দেশের স্বাধীনতা অর্জন করা, স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করা, কিন্তু সেটাকে অবজ্ঞা করা, অস্বীকার করা, অসম্মান প্রকাশ করা, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে দেশবাসীকে জড়ো করার জন্য, একত্রিত করার জন্য, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, পাকিস্তান হানাদার মুক্ত করার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের তৎকালীন সরকারের যারা ছিল, তৎকালীন যে কর্তৃপক্ষ ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ ছিল জিয়াউর রহমান কর্তৃক 27শে মার্চ আরেকটি ঘোষণা প্রদান করানো তাকে দিয়ে। তার পরবর্তী যে স্টেপগুলো, 10 এপ্রিল সরকার গঠন করা, অস্থায়ী সরকার গঠন করা, তারপর 17 এপ্রিল সে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ করা এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা। সেটা বাংলাদেশের অন্যতম একটি দলিল, অন্যতম মূল দলিল এই স্বাধীনতার ঘোষণাপত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা, জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। তারপর আরও একটি অন্যতম মূল দলিল হচ্ছে যে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণ দলিলের স্বাক্ষর। এগুলো বাংলাদেশের স্বাধীনতার পিছনে অন্যতম মূল দলিল। তারপর যেটা সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশে আসার পরে যে বিভিন্ন প্রক্লেমেশন দিয়েছেন, তারপর হচ্ছে কনস্টিটিউশন, যেটা আমরা 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। এগুলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অন্যতম মূল দলিল। তো সেই সকল কোনো একটাকে অবজ্ঞা করা, অসম্মান করা, সেটাকে জাল করার চেষ্টা করা, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল কেন হবে না? সেটা আমাদের ভাবার বিষয়। ইনশাল্লাহ যদি সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল প্রমাণিত হয়, তাহলে এই অভিযোগে তাদেরকে রাষ্ট্রদ্রোহ অপরাধে অভিযুক্ত করা হবে এবং দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হবে। বলতেছে তারা জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেবে। হোয়াট ইজ দিস? 90-এর গণঅভ্যুত্থান হয়েছিল, কই তখন তো এত কিছু হয়নি। 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, কোথায় আপনারা? তো তোমরা কোথায় ছিল এতদিন? তখন তার আগে কিসের জুলাই বিপ্লব ঘোষণাপত্র দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের অবজ্ঞা করার মতো অপচেষ্টা? কোথায় বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা, আর কোথায় বলে জুলাই বিপ্লব ঘোষণাপত্র? হোয়াট ইজ দিস? আমরা তো সেটি 24-এর গণঅভ্যুত্থানকে বিপ্লব হিসেবে বিবেচনা করি না। বিপ্লব সেটা তো মহা বিষয়, তবে আমাদের আন্দোলন অব্যাহত আছে। সেক্ষেত্রে যদি বিপ্লব ঘটে আমরা সেটাকে বিপ্লব হিসেবে ঘোষণা করবো। আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়ে দিয়েছি 24-এ যে গণঅভ্যুত্থানটা হয়েছে সেটা বিপ্লব নয়, আমরা সেটাকে বিপ্লব ঘোষণা বিবেচনা করি না। সেটা একটা গণ অভ্যুত্থান, মুভমেন্ট। তা মুভমেন্ট এবং রিভলিউশন এর দুইটার মধ্যে একটু ডিফারেন্স অবশ্যই থাকে। সব মুভমেন্টে যদি রিভলিউশন হয়ে যায় তাহলে তো রিভলিউশনের সংজ্ঞা বলতে কিছু থাকবে না। মুভমেন্টে অনেক মুভমেন্ট হয়, তো স্বাভাবিকভাবে বলা চলে মুভমেন্ট আর রিভলিউশনের সংজ্ঞাটা কি এক না, ডেফিনেশনটা এক না।
There are difference between revolution and movement. অনেকে বিবেচনা করেন there are various difference between revolution and movement. We also consider this. আমি এর আগে বলেছি যারা এই সকল অপকর্মে যুক্ত তারা এই দেশের অস্বীকার করার মতো অপকর্ম করছেন। এই সকল তাদের কর্মকাণ্ড সেকেন্ড পপুলেশন রিপাবলিক, 24-এ দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, 24-এ স্বাধীনতা অর্জিত হয়েছে, তারপর হচ্ছে জুলাই বিপ্লব ঘোষণাপত্র, এই সকল কর্মকাণ্ড এটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্বীকার করা শামিল। বাট আই কনসিডার দিস। আপনাদের রাষ্ট্রদ্রোহ অভিযোগ অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, আমরা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ যত সময় আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং আমরা আরও দেখছি কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহ হচ্ছে। যদি রাষ্ট্রদ্রোহ হয়ে থাকে আপনাদেরকে রাষ্ট্রদ্রোহ অপরাধে অভিযুক্ত করে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হবে। যাক, যেটা বলেছিলাম আপনার সেকেন্ড পপুলেশন রিপাবলিক সেখানে হেরেছেন আমার কাছে। তারপর দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে ছাড়িয়ে দিয়েছিলেন, সেখানে হেরেছেন আমার কাছে। তারপর আপনার তড়িঘড়ি সংবিধানে সংশোধনী করতে চেয়েছিলেন নাকি সংবিধান ঘোষণা করতে চেয়েছিলেন, সেখানে আমার কাছে হেরেছেন। আর আওয়ামী লীগ তো হেরেছে, এটা নিয়ে আমি এতক্ষণ বলে এসেছি এবং এর আগে কতবার বলেছি। তারপর আপনার রাষ্ট্রপতির পদ চেয়েছিলেন, রাষ্ট্রপতিকে অবসান করতে সাংবিধানিক শূন্য সৃষ্টি করে দেশকে একটু হুমকির মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেক্ষেত্রে আপনারা হেরেছেন, পরাজিত হয়েছেন। আর আপনার জুলাই বিপ্লব নামে ঘোষণাপত্র দিতে যাচ্ছেন, সেখানে আপনার পরাজিত হবেনি, সেটা খুবই স্বাভাবিক। আমরা এ সকল নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে কোনো ঘোষণাপত্র হতে দেওয়া হবে না, বাস্তবায়ন হতে দেওয়া হবে না। যারা এই দেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক কোনো ঘোষণাপত্র প্রণয়ন করতে চায়, প্রকাশ করতে চায়, তাদেরকে কঠোর হস্তে দমন করবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। আমরা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। যাক, আজ আমার দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এর আগে জানিয়েছি, আবারও শুভেচ্ছা জানাই। আপনারা আমাকে সমর্থন করুন, আমাদেরকে সমর্থন করুন, দেশের রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত করুন, এদেশের রাষ্ট্রের পক্ষ শক্তিকে, দেশের পক্ষ শক্তিকে রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত করুন। যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল, সেই লক্ষ্যদোষ বাস্তবায়ন করার সুযোগ দিন। আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। কোনো বিনদেশি বিনের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ব না, গড়তে চাই না। আমরা সোনার বাংলা গড়তে চাই না, আমরা চাই সোনার বাংলাদেশ গড়তে। আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ, আমার স্বপ্নের সোনার বাংলাদেশ। আমি আমার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব, কারণ আমি এই দেশের নাগরিক, আমি দেশের পক্ষে, আমি সত্যের পক্ষে, আমি ন্যায়ের পক্ষে, আমি এই দেশে জন্মগ্রহণকারী, এই দেশের নাগরিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।